সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাক্ষাতে বেশ কিছু আলাপ হয়েছে, একেবারেই নির্বাচন কেন্দ্রিক আলাপ। সেই আলাপে বিএনপির পক্ষ থেকে একটা দাবি তোলা হয়েছে। সেই দাবিটি হলো, সরকারের মধ্যে দলীয় যেসব লোক রয়েছে তারা বলেননি পক্ষপাত করছেন, তারা স্পষ্ট বলেছেন যেই সব লোক দলীয় রয়েছে তাদেরকে অপসারণ করার জন্য। এখন সরকার বলতে প্রথমে আমরা কি বুঝি? যারা মন্ত্রণালয়ে রয়েছেন, যারা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, মন্ত্রণালয়ের প্রধান যিনি অর্থাৎ উপদেষ্টা যারা, তাদেরকে আমরা বুঝতেছি। এখন বিএনপি এই সরকারের দলীয় লোক বলতে কাদেরকে বুঝিয়েছেন এবং কাদের অপসারণ বিএনপি আসলে মনোভাবে চেয়েছেন? এখানে যদি আপনি পলিটিক্যাল লোক বলেন, যেহেতু একটা সরকার এবং সরকার রাজনীতি করেই সরকার হয়, এরা অরাজনৈতিক বললেও সবাই রাজনীতির অংশ, কিন্তু পার্টিকুলারলি হয়তো কোনো দলের অংশ নয় কিংবা কোনো দলের সমর্থক নয়। কিন্তু এই সরকারের মধ্যেও কেউ কেউ রয়েছেন যে তারা এমনভাবে উঠে এসেছেন, এমন জায়গা থেকে এসেছেন, কিংবা তাদের কথাবার্তা কিংবা তাদের যে সমর্থন যেই দিকে যায় এর মধ্য দিয়ে বোঝা যায় তারা কারো না কারো পক্ষের লোক। তো এর মধ্যে প্রধানতম হইলেন দুইজন। একজন হইল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বিতর্কিত উপদেষ্টা যিনি, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন, আরেকজন হইলেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রথমত হইলেন এই দুইজন কেন? এই দুইজন অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে শক্তি, সেই শক্তির ছাত্র প্রতিনিধি হিসাবে তারা সরকারে এসেছেন। সরকারে এসেও বিভিন্ন সময় তারা তাদের অভ্যুত্থানের যে শক্তি একটা দল গঠন করেছে, সেই দলের পক্ষে বিভিন্ন সময় বা নেতাদের সঙ্গে বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, এবং এর থেকেই অনেকেই মনে করে থাকেন যে তাদের সঙ্গে এনসিপি সখ্যতা রয়েছে। যদিও তারা সরকার থেকে বেরিয়ে হয়তো বা কেউ কেউ বলে থাকেন বিএনপিতেও যোগ দিতে পারেন, কিংবা জামাত ইসলামেতেও যোগ দিতে পারেন, কিংবা অন্য কোনো দলেও যোগ দিতে পারেন, তবে তাদের সঙ্গে এনসিপির নেতাদের সখ্যতা রয়েছে। এনসিপির নেতারা তাদের ভাই বন্ধু, তাদের সহপাঠী, এরকম একেবারে পূর্ব পরিচিত, এবং তাদের সঙ্গে যে এক ধরনের তাদের সঙ্গে মিলেমিশে যে একসময় তাদের রাজনীতি গড়ে উঠেছিল, শেষ পর্যন্ত সেটা হাসিনা বিরোধী আন্দোলনের রূপ নেয়। বিশেষ করে ছাত্র শক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র শক্তি ছিল, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহরা সহ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এরা সবাই একসঙ্গে রাজনীতি করতেন, একসঙ্গে ছাত্র রাজনীতি করতেন। সেই জায়গা থেকে তারা ওই ঘরানারই লোক। প্রথমত এই দুজনের পদত্যাগ বিএনপি চাচ্ছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিছুদিন আগে একটা ইন্টারভিউতেও তিনি বলেছেন যে তিনি আসলে যখন নির্বাচনের তফসিল হয়ে যাবে, এই সরকারটা যখন নির্বাচনকালীন সরকার হয়ে যাবে, এখন পর্যন্ত তো এটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আসলে সংস্কারের সরকারও বলা হচ্ছে, সেই সরকারটা যখন একেবারেই নির্বাচনকালীন সরকার হয়ে যাবে, মানে নির্বাচনের কাজ ছাড়া তখন আর কিছুই করবে না, এর আগে তিনি পদত্যাগ করবেন বা সেই সময় তিনি পদত্যাগ করবেন। অর্থাৎ তিনি নির্বাচন করবেন কি করবেন না সেটা স্পষ্ট না করলেও নির্বাচন কেন্দ্রিক তিনি মন্ত্রণালয়ে বসে বেশ কিছু কাজ করছেন। যেমন তার এলাকায় তিনি বেশ কিছু উন্নয়নের জন্য বেশ কিছু বরাদ্দ দিচ্ছেন। এই বরাদ্দ দেওয়ার ফলে মানুষ মনে করছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভবিষ্যতেও যদি এমপি হতে পারেন তাদের জন্য আরও কিছু করবেন। অর্থাৎ সরকারি টাকা দিয়ে তিনি তার নিজের নাম কাম তার এলাকায় কামিয়ে নিচ্ছেন। এছাড়া আরও বেশ কিছু কাজ, যেহেতু তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছেন, একেবারে স্থানীয়ভাবেই এলাকা ভিত্তিক কাজ করা যায় সেসব তিনি করে যাচ্ছেন। এবং তিনি হয়তো যেখানে নির্বাচন করবেন সেজন্য সেখানেও হয়তো তিনি ইতিমধ্যেই কিছু কিছু উন্নয়ন প্রকল্প হয়তো নিয়েছেন, যাতে পরবর্তীতে বলতে পারেন যে আমি এগুলা নিজেই বা সরকারিভাবে আমি আপনাদেরকে এনে দিয়েছি, করে দিয়েছি। হয়তোবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই পদত্যাগের বিষয়ে আগেই আভাস দিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করছেন। মাহফুজ আলমের বিষয়ে তিনি তার জায়গা থেকে খুব একটা বেশি কিছু বলেননি, তবে গত কয়েকদিন আগে তার ভাই লক্ষ্মীপুরে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্য দিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং একজন সিটিং উপদেষ্টা যিনি অরাজনৈতিক নিজেকে দাবি করা হয় বা একটা অরাজনৈতিক সরকারের অংশ যিনি, তার ভাই এক ধরনের ঘোষণা দিয়েছেন যে লক্ষ্মীপুর 3 আসন থেকে তার ভাই সম্ভবত নির্বাচন করলেও করতে পারে। অর্থাৎ মাহফুজ আলমের ভাই মাহবুব আলম, সম্ভবত ওনার নাম মাহবুব আলম, যিনি আবার এনসিপির নেতা, তিনি ঘোষণা দিয়েছেন তার ভাই লক্ষ্মীপুর 3 আসন থেকে, অর্থাৎ মাহফুজ আলম লক্ষ্মীপুর 3 আসন থেকে নির্বাচন করবে। প্রথমত
বিএনপি এই দুজনকেই দলীয় লোক মনে করেন। দলীয় লোক, যদিও এরা পরবর্তীতে হয়তো বের হয়ে বিএনপিতেও যোগ দিতে পারে বা বিএনপির প্রতীক নিয়েও হয়তো তারা নির্বাচন করতে পারেন, সেটা এখন স্পষ্ট না বা ক্লিয়ার না, হয়তো তারা নির্বাচন নাও করতে পারেন, কিন্তু এই দুজনকে বিএনপি এনসিপি ঘেঁষা দলীয় লোক মনে করে থাকেন। আচ্ছা, এই সরকারকে কি আর কি কেউ আছে কিনা যারা দলীয়? আপনি যদি এই সরকারের যেসব উপদেষ্টারা রয়েছেন তাদের যদি আপনি ইতিহাস দেখেন, এরা তো বাংলাদেশেরই লোক, কোনো না কোনো দলের কোনো দলের নেতার সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। যেমন এই অর্থ উপদেষ্টা যিনি আছেন যে সালেউদ্দিন আহমেদ, তিনি আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্ধু। ওয়াহিদুদ্দিন মাহমুদের চৌধুরীর সঙ্গে বিএনপির সখ্যতা একসময় ছিল। আলী ইমাম মজুমদার এই দেশে দীর্ঘদিন সরকারি চাকরি করেছে, তিনি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অন্যতম একজন, তার সঙ্গে এই পলিটিশিয়ানদের সঙ্গে খাতির রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে কি তাদেরকে কি দলীয় লোক বলা যাবে? বলা যাবে না। তবে আমি পার্সোনালি আরেকজন ব্যক্তির পদত্যাগ চাই। তিনি উপদেষ্টা নন, তবে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পরবর্তীতে যিনি নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন খলিলুর রহমান। একে তো তিনি দ্বৈত নাগরিক, তার উপর যে তিনি তার নিয়োগ হওয়ার পর যে পরিমাণ একটা হাইপ তোলা হয়েছে, যে পরিমাণ যে তিনি রোহিঙ্গা সংকটটাকে সমাধান করে ফেলবেন, যে তিনি এই ভূ রাজনীতিতে যে অনেক প্রভাব ফেলবেন, বাংলাদেশের একটা প্রভাব তৈরি করতে পারবে, আমরা দেখতে পেলাম। এই খলিলুর রহমান আসার পরেও আমরা আসলে ভূ রাজনৈতিকভাবে তেমন কোনো প্রভাব তো দূরে থাক, বরঞ্চ আমাদের যে প্রভাবটা ছিল সেটা আরও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কমেছে। রোহিঙ্গা সংকট কিছুদিন আমরা যখন এই সরকার ক্ষমতায় বসে, এরপরে শুনলাম যে আগামী ঈদের সময় রোহিঙ্গারা দেশে ফিরবে 1,80,000 কিংবা 60,000 এরকম, 1,80,000 কিংবা 60,000 এরকম একটা শব্দ আমরা শুনেছিলাম। পরে দেখলাম রোহিঙ্গা আর যায়নি, বরং আরও এসে ঢুকেছে। এই সরকারের আমলেও প্রায় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, এটাই হলো বাস্তবতা। তো যেই সরকারে একজন ব্যক্তিকে রোহিঙ্গা বিষয়ক দূত হিসাবে প্রথমে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল খলিলুর রহমান, তিনি এইরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ঢোকার পরেও বা পদে বসার পরেও যেই লোকটি রোহিঙ্গা সংকট সমাধান তো দূরে থাক, এটা নিয়ে এক ধরনের আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করা বা আন্তর্জাতিকভাবে এমন কিছু করা যেটা আসলে অন্তত রোহিঙ্গারা তো খুব দ্রুত চলে যাবেন না, কিংবা তাদেরকে ঠেলে পাঠানো যাবে না, বা তাদেরকে পাঠানো এত সহজও হবে না। কিন্তু আপনি যে পরবর্তী স্টেপটা নেবেন, সেই স্টেপের আগে যে আরও কয়েকটা স্টেপ আপনাকে দিয়ে আসতে হবে, সেই স্টেপগুলোর ফুটপ্রিন্ট আপনাকে তৈরি করতে হবে। এই খলিলুর রহমান, যার কাজ ছিল শুধুমাত্র এই রোহিঙ্গা বিষয়ে কাজ করা, এবং পরবর্তীতে তিনি নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, কিন্তু তার কোনো কাজই আমি দেখি না। এই লোকটা সরকারের থেকে বেতন নিচ্ছেন, এই লোকটার কাজের কাজ আসলে কোনো কিছুই হচ্ছে না। আমি মনে করি না যে তার থাকার দরকার আছে, এবং যেহেতু তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের একটা অভিযোগ রয়েছে, তার সরে যাওয়া উচিত, কিংবা প্রধান উপদেষ্টার উচিত যে তাকে সরিয়ে দেওয়া। কেননা তিনি যখন নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেন, এরপর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে বলেও অনেকে মনে করে থাকেন, কিংবা এটা নিয়ে এক ধরনের সমালোচনা রয়েছে। তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের পরামর্শ নিয়ে থাকেন, শুনে থাকেন, কেউ কেউ বলে থাকেন পিনাকি ভট্টাচার্যই যখন তার নিয়োগ হয়, খলিলুর রহমান যখন বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকারে যখন প্রবেশ করে বা যখন নিয়োগপ্রাপ্ত হন, তখনই পিনাকি ভট্টাচার্য এমন বিশাল এক ভিডিও বানিয়েছেন যে তিনি আসলে সব কাজের কাজে এই লোকটা আসলে অনেক কিছু করে ফেলবেন, এবং তার সঙ্গে পিনাকির কেমন খাতির রয়েছে সেসব তিনি স্পষ্ট করেছেন। পরবর্তীতে যখন তিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান, আমরা দেখলাম সেনাবাহিনীর সঙ্গে সরকারের এক ধরনের টানাপোড়েন চলছিল, যেই টানাপোড়েনটা পিনাকির দিক থেকেও পিনাকি ভট্টাচার্যের দিক থেকেও আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গারের কথা বিভিন্ন সময় শুনে থাকি। অর্থাৎ ওই একই জিনিস কেন জানি মনে হচ্ছে তার মধ্য দিয়ে এই সরকারের মধ্যেও ইনজেক্ট করা হয়েছে। এই লোকটাকে এই সরকারে রাখার আর কোনো কারণই আমি মনে করি না, থাকার কোনো দরকার আছে বলে, প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। এর বাইরে হয়তো জামাত আরও কয়েকজন উপদেষ্টাদেরকে নিয়ে আপত্তি দিবে। বিএনপি এই লোকগুলোর নাম বলে কিন্তু আপত্তি দেয় না। বিএনপি একটা কথা বলেছে, আমি সেই জায়গায় থেকে বলছি যে এখান থেকে কাকে কাকে সরিয়ে দেওয়া উচিত। হয়তো জামাত একটা আপত্তি তুলবে, আমি বলি যে জামাতও যদি কোনো উপদেষ্টার বিরুদ্ধে আপত্তি তুলে যে এই লোকটা বিএনপি ঘেঁষা, কিংবা এই লোকটা আওয়ামী লীগ ঘেঁষা, বা এই লোকটাকে রাখলে আমাদের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না,
যেই অভিযোগ তুলবে আমি মনে করি সেই উপদেষ্টাকে সরিয়ে দেওয়া উচিত। যদি সরকার মনে করে থাকে যে সত্যিকার অর্থেই জামাতের অভিযোগটা সত্য, সত্যিকার অর্থে বিএনপির অভিযোগটা সত্য, কিংবা একই অভিযোগ যদি এনসিপিও দেয়, তাহলে সরকার দেখা উচিত, তদন্ত করা উচিত যে এই উপদেষ্টা কি এই কাজটা করছেন কিনা, কিংবা তার বিরুদ্ধে এই অভিযোগটা যে উঠেছে বা এই যে অভিযোগটা যে করা হয়েছে এটা সত্য কিনা। এর বাহিরে না হলে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বা উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। এখন আপনি দ্বৈত নাগরিকত্ব যদি সবাইকে যদি আপনি বের করে দেন, অনেকেই বলছেন যে দ্বৈত নাগরিক সরকার উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে বের করে দেওয়া হোক, কে কে আছে আমরা জানি না, তবে সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার উপরও একটা খড়গ আসতে পারে সেই ক্ষেত্রে, কারণ তিনিও দীর্ঘ সময় দেশের বাইরে থেকেছেন। তিনি কি বিদেশি নাগরিকত্ব নিয়েছেন কিনা সেটার বিষয়ে আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই। তবে বাইরে থাকা লোকেরা যারা বাইরে দীর্ঘদিন কাটান, তারা যদি পাসপোর্ট নাও নিয়ে থাকেন, তাদের মধ্যে বাংলাদেশ প্রেম বা দেশপ্রেমটা ওই অর্থে নেই, তারা এক ধরনের দ্বৈত নাগরিকই আপনি বলতে পারেন। পাসপোর্ট নিয়েই শুধু দ্বৈত নাগরিকত্ব হওয়া যায় না, বাংলাদেশের প্রেমটা আপনি ত্যাগ করাটাও এক ধরনের দ্বৈত নাগরিকত্ব, বা আপনি যেই দেশে থাকছেন, যেই দেশের প্রতি আপনার প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, এই আপনার এই দেশপ্রেমটা চলে গেছে, এই চলে যাওয়াটাই আসলে আপনাকে একটা পাসপোর্ট দিয়ে ওই দেশপ্রেমটা আপনার ধরে রাখতে পারবে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।